কী রে, মুখটা ওরকম কচু সেদ্ধর মতো করে একা একা বসে আছিস কেন? কলেজ ক্যান্টিনে একটা টেবিলে একা বসে থাকা শালিনীকে জিজ্ঞেস করে রিক। ওরে ছাগল, কচু সেদ্ধ খুব ভালো খেতে। আর আমি কচু সেদ্ধ হলে তুই কি? তুই নুন ছাড়া পেঁপের ঝোল। না না, তুই হলি গুবরে পোকার চাটনি। এর থেকে খারাপ কিছু আর কল্পনা করতে পারি না শালিনী। জানোয়ার বলবি নাকি সবজি বলবি আগে ঠিক করে নে। তুই বরং ছাগলই বল। ছাগলে কচু খেতে খুব ভালোবাসে। মেরে না থোবড়াটা পুরো ছাঁচি কুমড়োর মতো করে দেব। শালিনীর এই মজাদার নিষ্পাপ গালাগালগুলো খুব এনজয় করে রিক, তাই সুযোগ পেলেই ওকে রাগিয়ে দেয়। থোবড়া বিগড়ে গেলে কিন্তু তোকেই সবাই বলবে তোর বরকে কুমড়োর মতো দেখতে। বর? কার বর? তুই বাতিল। আজ আমার শাশুড়ি দেখার কথা ছিল, সেই থেকে সেজেগুজে যাওয়ার জন্য বসে আছি। কতবার ফোন করলাম তোকে, আর তুই কি না এতক্ষণে। সম্বন্ধ বাতিল, তুই রিজেক্টেড। রিক ভাবে কদিন ধরে এই নতুন এক ভূত চেপেছে মেয়ের মাথায়। কি না শাশুড়ি দেখতে যাবে, চারিদিকে নাকি দেখছে সব সম্পর্কগুলো তিক্ত হয়ে যাচ্ছে শাশুড়ি বইয়ের বনিবনা না হওয়ায়, তাই আগে থেকেই দেখে বাজিয়ে নেবে। পছন্দ না হলে নাকি নো মোর টক উইথ রিক। মনে মনে হাসে রিক। একবেলা কথা না হলে যা ঠোঁট ফোলে সে নাকি। কিন্তু এই পাগলামির ঠেলায় রিকের জগৎ অন্ধকার। এমনিতে বন্ধু হিসেবে বাড়ি নিয়ে গেলে এক কথা, আর শাশুড়ি দেখতে যাওয়া এক কথা। অতি উৎসাহে কখন কী প্রশ্ন করে ফেলে কে জানে। যদি বলে বসে, একটু চুলটা খুলে দেখান তো হবু মা, কটা পাকা আছে আন্দাজ করে নি। নইলে যদি বলেন বইয়ের জ্বালায় চুল পেকে গেছে। কিংবা একটু বৌমা বলে ডাকুন তো দেখি, রেকর্ড করে রিংটোন করে রাখি, বিয়ের পর মিলিয়ে দেখব। না, আর ভাবতে পারছি না রিক। কী রে রামগরুর, কী ভাবছিস হাঁ করে? তোকে লাস্টবারের মতো চান্স দিচ্ছি, এখনই ফাইনাল বল কবে যাব দেখতে। আর সেই দিন কথার খেলাপ হলে আমি কিন্তু তোকে সেই মুহূর্তেই ত্যায্য বয়ফ্রেন্ড করব। সামনে রবিবার দুপুরে, ওই দিন আসতে পারলে আয়, না হলে একেবারে বিয়ের পরেই শাশুড়ি দেখবি। নিয়ে দিয়ে আসতে পারবো না, নিজে চলে আসলে আসবি, ঠিকানা তো জানিসই। রিক জানে রবিবার শালিনীর পক্ষে বেরোনো কোনোভাবেই সম্ভব নয়। সেদিন ওর বাবা থাকে বাড়িতে, আর রিকের ওপর যতই বীরত্ব ফলাক, বাবার সামনে মেয়ে একেবারে কেঁচো। ওকে ডিল, আমি ডাইরেক্ট তোর বাড়ি পৌঁছে যাব। ভালো মন্দ রান্না করে রাখতে বলিস, ইমপ্রেসড হয়ে যেন। রবিবার সকাল 11টায় কলিং বেলের আওয়াজ পেয়ে শাশ্বতী দেবী ছেলের উদ্দেশ্যে। রিক, দেখ তো উঠে কে এলো। অসময়ে কলিং বেলের আওয়াজে তো রিকের প্রাণ পাখি ফুরত করার প্রচেষ্টায়। তাহলে কি শালিনী সত্যি ব্যাপারটাকে বেশি ক্যাজুয়ালি নিয়ে ফেলেছে মনে হচ্ছে। এবার কি করবে? মাংসের কড়াইতে থার্মোমিটার ডুবিয়ে জ্বর বলে পড়ে যাবে, নাকি গরম মশলা নাকে ঢুকিয়ে হাসতে শুরু করবে? 10টা হাসতে পারলেই শালিনী কেন এসেছিল ভুলে গিয়ে রিককে নিয়ে ব্যস্ত হয়ে পড়বে। এদিকে রিকের ভাবগতিক দেখে শাশ্বতী দেবী নিজেই রান্না থামিয়ে খুন্তি হাতে নিয়েই দরজা খুলতে গেলেন। দরজা খুলে দেখেন নীল হলুদ চুড়িদার পরা একটি মিষ্টি মেয়ে দাঁড়িয়ে আছে। কাকে চাই মা? আপনিই কি শাশুড়ি? হ্যাঁ, মানে আপনিই কি শাশ্বতী আন্টি? ও তাই বলো। আমি প্রথমে শাশু, কানটা গেছে আর কি। ছাড়ো, তুমি কি রিকের বন্ধু? ততক্ষণ হৃদপিণ্ডে দামামা ধ্বনিকে বস্তা চাপা দিয়ে রিকো মায়ের পেছনে এসে দাঁড়িয়েছে। কি ছেলে রে তুই, আমায় নেমন্তন্ন করেছিস, এদিকে মনে হচ্ছে শাশ্বতী আন্টিকে কিছুই বলিসনি। না মানে তুই, মানে এ কি রে রিক, আমায় বলতে না হয় ভুলে গেছিস, কিন্তু তাই বলে মেয়েটা আজ প্রথমবার এলো, আর তুই দরজায় দাঁড় করিয়ে মানে মানে করে যাচ্ছিস। দিন দিন অভদ্র হয়ে যাচ্ছ তুমি। এসো মা, তুমি ঘরে এসো তো আগে। রিক ভাবে বিচারি মা, জানে না তো দিন দুপুরে একটা আস্ত পেতনিকে ঘরে ঢোকাচ্ছে, সুযোগ পেলেই ঘাড় মটকাবে। শালিনী তখন গুছিয়ে বসে। তাহলে আন্টি কাজের কথা আগে সেরে নেওয়া যাক। মানে কাজ আমার সাথে? অবাক হন শাশ্বতী দেবী। আরে মা, ওর কবে থেকে তোমার সাথে আলাপ করার আর তোমার হাতের রান্না খাওয়ার ইচ্ছা। এত শুনেছে তোমার কথা, তাই মজা করে বলছে।
ও মানে খুব মজাদার মেয়ে তো। সামাল দেবার আপ্রাণ প্রচেষ্টা রিকের। এদিকে বুকের ভেতর হৃৎপিণ্ডটাকে আর শান্ত রাখা যাচ্ছে না। এতই লাফাচ্ছে, এবার লাফ মেরে বেরিয়ে না পড়ে যায়। শালিনী ভাবে, ছেলেটা তো দেখছি কিছু বলে রাখেনি। বেচারা হবু শাশুড়ি মা, একটু প্রস্তুতি তো লাগে নাকি? পাকা দেখা বলে কথা। বেচারা ফার্স্টেই আউট হয়ে যাবে যে। খুব দুঃখ হয় শালিনীর হবু শাশুড়িমার জন্য। প্রাথমিক আলাপ পরিচয়ের পর আস্তে আস্তে পয়েন্টে আসা ট্রাই করে শালিনী। আচ্ছা আন্টি, এই যে তখন আপনি রিককে অভদ্র বলে বকলে, তা ওরকম অন্য কেউ যদি রিককে বকে, মানে অবশ্যই কারণবশত, এই ধরুন মুখোমুখ বা ল্যাজ্ঝোলা, তাহলে কি আপনি ছেলের পক্ষ নিয়ে তাকে বকে দেবেন, নাকি বকার কারণটা বোঝার চেষ্টা করবেন? শালিনীর প্রশ্ন শুনে রিকের বিষম লাগার জোগাড়। এদিকে শাশ্বতী দেবের মুখে স্মিত হাসি। এরকম মিষ্টি করেও বকা যায় বুঝি? এরকম হলে আমি তো অবশ্যই যে বকেছে তার দলে যোগ দিয়ে হাঁড়ি চাচা সজারুর কাটা বলে রিককে আগে বকে নেব, তারপর কারণ জিজ্ঞেস করব। ভীষণ অবাক হয়ে যায় উত্তর শুনে শালিনী। ভাবে, উনি তো আসলে জানেনই না ওনার পাকা দেখা হচ্ছে, তাই মজা করে উত্তর দিলেন। যাক, পরের প্রশ্ন করি। আন্টি, আপনি দেরি করে ঘুম থেকে উঠতে পারবেন দরকার হলে? পরের প্রশ্ন শালিনীর। এটা তো ঠিক বুঝলাম না মা, আমি দেরি করে উঠলে সব কাজকর্মের কি হবে? সকালে কত কাজ থাকে রোজকার, আর দেরি করে উঠতে যাবই বা কেন? এই ধরুন আপনার ছেলে আর ছেলের বউ, মানে একদিন তো আপনার ছেলের বিয়ে হবে, তখন ধরুন আমরা, মানে ওরা ছুটির দিনে একটু বেলা অবধি ঘুমোচ্ছে, মানে খুব বেলা নয়, মিডিয়াম বেলা, তখন কি আপনি তাড়াতাড়ি উঠে গেছেন বলে আর কাজগুলো আপনার দিকে চেয়ে উঁকি মারছে বলে বইয়ের ওপর চেঁচাতে থাকবেন, নাকি আবার একটু শুয়ে পড়ে ভাববেন একসাথেই উঠবো, না হয় হোক না দেরি একটু কাজের, না হলে শুধু ওরা পরে উঠলে বেচারা ছেলে মেয়েটা লজ্জা পাবে, ছুটির দিনের সকালবেলা অস্বস্তিতে ভুগবে? প্রশ্ন শুনে হেসে ফেললেন শাশ্বতী দেবী। মুখে বলেন, বউ দেরিতে উঠলে অস্বস্তি হবেই বা কেন? নিজের মার কাছে যদি সে দেরি করে উঠতে পারে, আমার ছেলে যদি দেরি করে উঠতে পারে, তাহলে বইয়ের উঠতে দোষ কোথায়? আর সারা সপ্তাহ অফিস করে একদিন তো দেরিতে উঠতেই পারে। তবে রোজ রোজ আলসেমি করে দেরিতে ওঠা কারোরই উচিত নয়। সকাল সকাল উঠলে শরীর ও মন বেশি ভালো থাকে। মনে মনে ভাবলেন, আজ পর্যন্ত কেউ তাকে কখনো বেশিক্ষণ শুতে বলেনি। শরীর খারাপ হলেও একটু বেশিক্ষণ শোবার জো ছিল না। আর এই ছোট্ট মেয়েটা কেমন অন্যভাবে যেন সব কিছু বিশ্লেষণ করল, ভাবনার গোড়াটাকেই চেঞ্জ করে দিতে চাইছে। রিকের তো এদিকে রীতিমতো দাঁত কপাটি লাগার জোগাড়। বুঝে উঠতে পারছে না ওর কোনোদিন মৃগী রোগ ছিল কি না। আচ্ছা আন্টি, আপনি তো ব্যাংকে কাজ করেন, আপনার উপার্জিত রোজগার আপনি কোন খাতে কিভাবে ব্যবহার করবেন, সেই চিন্তাটাও কি আপনাকেই করতে হতো বা হয় আন্টি, নাকি কখনো কেউ হেল্প করেছে? মাঘের সকালেও রীতিমতো ঘেমে উঠেছে রিক। এ তো পুরো মাতঙ্গিনী হাজরা। আজ দুপুরে খাওয়ার জুটবে বলে মনে হচ্ছে না। ত্যায্য বয়ফ্রেন্ড হোক না হোক, ত্যায্য পুত্র তো আজ কপালে তার নাচছেই। ঢোক গিলে একটু কেশে যেই মুখটা খুলতে গেল রিক, তখনই শাশ্বতী দেবী আবারও মুখে একগাল হাসি এনে বললেন, আমি মনে করি সংসার সামলে বাইরের কাজও যে সামলাচ্ছে, তার থেকে ভালো কেউ বুঝবে না তার নিজের রোজগারের টাকা কোন খাতে সে খরচ করবে। মনে মনে অবাক হলেন মিষ্টি মেয়েটির প্রশ্নের আড়ালে থাকা বিচক্ষণ ভাবনার। বুঝতেই পারছেন মেয়েটি রিকের কে। একটু দুঃখ পেলেন ভেবে যে ছেলেটা নিজের থেকে বলে উঠতে পারল না। যাই হোক, এই মেয়ে যদি সত্যিই রিকের গার্লফ্রেন্ড হয়, তাহলে ছেলের পছন্দ আছে বলতে হবে। বরাবরই তিনি গুণের কদর করতে ভালোবাসেন। বিয়ের পর আপনি কি পড়াশোনা শুরু করতে চান নতুন করে, বা অন্য কোনো কিছু যা আগে করা হয়ে ওঠেনি, সেরকম কিছু শুরু করতে চান? কৌতূহলী প্রশ্ন শালিনীর। রিক ভাবে, এই রে, মনে হয় নেট দেখে শাশুড়ি বইয়ের ডায়লগ ঝেড়েছিল পাগলিটা, তাড়াহুড়োতে গুলিয়ে নিজেই শাশুড়ির পাঠ বলে ফেলেছে। এবার বিশ্বাস শাশ্বতী দেবীর চোখেও। কি বলছো তুমি? কার বিয়ের পর? কে কি পড়বে? মানে আন্টি, রিকের থেকে শুনেছি আঙ্কেল চলে যাবার পর একা হাতে সংসারের হাল ধরতে গিয়ে
শ্বশুর শাশুড়ি ছেলে সামলে অন্যদিকে চাকরি করে আপনার আর মাস্টার্স করা হয়ে ওঠেনি। রিকের কাছে শুনেছি আপনার উচ্চশিক্ষার বরাবরই খুব ইচ্ছে ছিল। আর আগে যে তানপুরাটা নিয়ে বসতেন সেটাও কবেই বন্ধ হয়ে গেছে। তাই বলছিলাম, ছেলের বিয়ের পর বৌমা যদি পিএইচডি করে, মানে ধরুন এমন একটা বৌমা পেলেন যে পিএইচডি করতে চায়, তাকে সঙ্গ দিতে আপনিও মাস্টার্সটা আবার শুরু করলেন, দুজন দুজনকে উৎসাহ দিয়ে পড়লেন, ওই আর কি। কিংবা সন্ধ্যাবেলার ওই কাঁদুনেগুলো টিভিতে না দেখে আর প্রতিবেশী আন্টিদের পরচর্চার গ্রুপে যোগ না দিয়ে যদি একটু তানপুরা নিয়ে বসেন, সেটাই জানতে চাইছিলাম, আর কিছু না। কেঁদে ফেললেন শাশ্বতী দেবী। তুই কি আগের জন্মে আমার মা ছিলিস? মেয়ে হয়ে এ জন্মে এসেছিস আমার অপূর্ণ শখগুলো মেটাতে? আমার কি এত ভাগ্য হবে? এরকম রিয়াকশনটা শালিনী ঠিক আশা করেনি। তাই আকস্মিক বিহ্বলতা কাটিয়ে উঠে শালিনী উঠে গিয়ে জড়িয়ে ধরে আন্টিকে। এ মা, কাঁদছ কেন? এই তো তোমার পাকা দেখা হয়ে গেল, তুমি সিলেক্টেড। আর কষ্ট করে তোমাকে নতুন সম্বন্ধের জন্য বসতে হবে না। শাশ্বতী দেবী ভাবেন, মেয়েটা একটা মাটির দলা, ঘুরিয়ে পেঁচিয়ে কিছুই বলতে শেখেনি, যা মনে আসছে বলে দিচ্ছে। আর মনটা একদম খোলা বইয়ের মতো। এরকমই তো একটা মেয়ের ওনার কতদিনের শখ। কিন্তু আমার কিছু একান্তে তোমার সাথে কথা আছে। আর তুমি যখন শাশুড়ি হিসেবে সিলেক্টেড হয়েই গেছো, তখন এবার বুঝে নাও আমি তোমার বৌমা। আর একান্তে কথা বলাটা কিন্তু পাকা দেখার রুলসেই আছে। চলো তো দেখি। রিকের ব্যাঙের মতো গোল গোল চোখে পাত্তা না দিয়ে হবু শাশুড়ি হবু বৌমা মিলে দোতলার দিকে রওনা দিল। দায়িত্বশীলতার পরিচয় দিয়ে শালিনী আগে মুখ খুলল। তোমার কিছু বলার বা জানার থাকলে জিজ্ঞেস করতে পারো। আমার শুধু একটাই সিক্রেট আছে। আমার মাঝরাতে খুব খিদে পায়, তখন আমি গুঁড়ো দুধ চুরি করে খেয়ে নিই। এটা প্লিজ রিককে বলো না, তাহলে আমার বাকি কলেজটা হ্যাংলাপুটি কড়াইশুঁটি বলে জ্বালাবে। অট্টহাসে শাশ্বতী দেবী বললেন, না রে, কাউকে বলবো না, যদি তুই আমাকেও একটু চুরির ভাগ দিস। আর আমার শুধু একটাই দাবি, তুই আমায় একটু ফেসবুকটা শিখিয়ে দিস তো। এই মা মেয়ে মিলে সেলফি তুলে দেব ফেসবুকে, আর রিকটা লাইক দেবে। সে না হয় দেব, কিন্তু এখন চলো, এবার কিছু খেতে দাও। খাওয়ার পছন্দ না হলে কিন্তু আবার রিজেক্ট হয়ে যেতে পারো। খুশি মনে বাড়ি ফেরার সময় ছোটবেলায় মাকে হারানো মেয়েটা ভাবল, প্রজেক্ট পাকা দেখা শাশুড়ি আর তার কমপ্লিট হলো না, তার বদলে পাকা দেখে একটা মা ঠিক করে ফেলল সে।